ওখানে স্পেশাল নিডের টিচার আছে স্কুলগুলোতে, এবং তারা এটা ড্রিল করে যে মেয়ের সাথে কিভাবে কথা বলতে হবে অথবা ছেলের সাথে কি কথা বলা যাবে, কি বলা যাবে কি বলা যাবে না, এই ভ্যালু সিস্টেমটা ডেভেলপ করে এবং এটাই পরবর্তীতে সোসাইটিতে আপনার রিফ্লেক্টেড হয়। আমার কাছে মনে হয়েছে আসলে সবকিছু আইন দিয়ে কভার করতে গেলে যেহেতু আমাদের জুডিশিয়ারি ইনস্টিটিউশন খুব দুর্বল, এটা যেটা হবে যে আরেকটা জুলুমের হাতিয়ার হবে, কাউকে হেনস্থা করতে হবে। ধরেন একটা প্রাইভেট রিলেশনশিপকে পাবলিক করে ওইটার ভিত্তিতে আরেকজনের রাজনৈতিক ক্যারিয়ার খেয়ে দেওয়ার ধান্দা করবে। ভাই প্রাইভেট রিলেশনশিপ এই ব্যক্তি অথবা ওই মহিলার হাসুরের ময়দান কায়েম করে নেই আমরা, তাহলে ভেস্ট দিবেন না দোজক দিবেন এই আলোচনা তো আমরা এখন শুরু করি না, এখতিয়ার তো আমার নাই। তাহলে ওই আলোচনাটা অনলাইনে কেন দিলেন, ওই ফোন কনভারসেশনটা কেন দিলেন, এবং ওটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন? তার রাজনীতি করবার অধিকার নাই, তার রাজনীতিতে সে সুইটেবল না, ওইটা বলার চেষ্টা করছেন। ধরেন সে বেশ্যা, ধরেন ওই লোকটা একটা স্কোর টাইপের ছেলে, খুব ভালো বাজে ছেলে, কিন্তু একটা বেশ্যার কি রাজনৈতিক কর্মী হওয়ার অধিকার নাই? সে কি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক না? সে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই রাষ্ট্রকে ট্যাক্স ভ্যাট দেয় না? অতএব তার কি পলিটিক্যাল সে থাকতে পারবে না? কিন্তু সেই জায়গাতে আপনি কি কোন জায়গাটা কোন এভিডেন্সটা কোন মামলায় দেবেন সেটাও তো দিতে পারছেন না। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে নাগরিক সিকিউরিটির জায়গাগুলোতে সোসাইটির যথেষ্ট ঘাটতি আছে, এবং এই রিলেশনশিপ গুলো আমাদেরকে নতুন করে মানে মানে এঙ্গেজ হইতে হবে। এঙ্গেজমেন্ট ছাড়া আমি বোধ করছি যে সিম্পলি আইন দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না, বরং যেটা হবে প্রত্যেকটা আইনকে খুব অ্যাবিউসিভলি ইউজ করে যাকে যেখানে সিলেক্টিভলি আপনার হেনস্থা করা যায় সেটা করবে। এবং আইনের সিলেক্টিভ হেনস্থা কিভাবে হয় এটা গত 16 বছরে আমরা দেখেছি, গত 4-5 বছরে আমরা দেখেছি। এখানে ফার্স্ট হ্যান্ড ভিকটিম আছেন, এখানে এই যে সাকিব ভাই একটা মজার কথা বলছেন না, যে গ্রেফতার হয়ে গেলে আমরা দোয়া করতাম যেন সে আসলে গ্রেফতার তাকে দেখানো হয়, এবং এইটা করলে আমরা খুশি হয়ে যেতাম যে না বেচারা গুম হয়নি। একটা মিথ্যা মামলায় ঢুকছে, হয়তো ডিবি অফিসে দিবে বা পাচায় রাখবে, মেরে ফেলবে না। মানে রাষ্ট্র আমাকে কোথায় নিয়ে গেছে, এবং এগুলো সব আইনের ভিত্তিতে করে নাই। একটা লোককে যে হাত পায়ের নখ তুলে দিচ্ছে সেটা আইনের ভিত্তিতে এই দেশে করেছে। রিমান্ডে কিসের ভিত্তিতে নিয়েছে? হাসিনা তো বেআইনি করে নেয়নি, আইনের ভিত্তিতে নিয়েছে। আইনের ভিত্তিতে নিয়েই তার হাত পায়ের নখ, দাঁত, তারপরে কাপড় চোপড় খুলে ইলেকট্রিক শক দেওয়া সব করেছে, আইনের ভিত্তিতে করেছে। তো এই জন্য আমি যখন সাইবার বুলিং এর ব্যাপারগুলো দেখছি আমার কাছে মনে করছে, এবং এটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনা। ব্যাপারটা এরকম নয় যে বাংলাদেশের রাষ্ট্র দুর্বল, সরকার দুর্বল, আইনি কাঠামো দুর্বল, বাংলাদেশে হচ্ছে, বাস্তবতাটা তা নয়, সে গ্লোবাল ফেনোমেনা। আমি বহু ফিমেল এমপিকে চিনি ব্রিটিশ পার্লামেন্টে যে পলিটিক্স ছেড়ে দিয়েছে শুধুমাত্র বুলিং হ্যান্ডেল করতে পারেনি। ফ্যামিলি ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা মেনে নিতে পারছে না এই সিচুয়েশন গুলোকে, রিলেশনশিপ গুলোকে হ্যান্ডেল করতে পারছে না, পলিটিক্স ছেড়ে দিয়েছে। ওয়েস্টে এই ধরনের প্রচুর ঘটনা আছে। অতএব এই গ্লোবাল ফেনোমেনাটাকে আমার একটা মূল্যবোধ, একটা ভ্যালু সিস্টেম ইম্পোজ করতে হবে আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সোসাইটিতে। এটার মধ্য দিয়ে হচ্ছে এটা ম্যানেজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জুডিশিয়ারি বিষয়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু আইনে রেফারেন্সের কথা বারবার বলা হচ্ছে যে এইটা পরিষ্কার করা হয় নাই, এইটা পরিষ্কার করা হয় নাই। দুনিয়ার কোন আইনে লেখা প্রত্যেকটা শব্দ পরিষ্কার করা হয় না, করা সম্ভব না, প্র্যাকটিক্যাল না। তাহলে এটা হয় নাকি? পথ চলতে চলতে যেটা হয়, একটা ফেয়ারনেস এবং জাস্টিসের আইডিয়া ইনস্টল করা থাকলে সোসাইটিতে, ইনস্টিটিউশনের ভিতরে, সে প্রত্যেক দিন ওই ফ্রেমের ভিতরে ইনস্টল করে যে এই আইন দিয়ে আসলে আমি জুলুম করছি, এটা একটা ইনস্ট্রুমেন্ট। এই যে সাইবার অধ্যাদেশ করা হচ্ছে, এটা তো ইটসেলফ একটা জাস্টিস না, এটা একটা ইনস্ট্রুমেন্ট টু প্রোভাইড জাস্টিস। তো জাজ এবং জুডিশিয়ারি প্রতিদিন যেটা করে পশ্চিমের ইনস্টিটিউশন গুলোতে, সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটাকে সে জাস্টিসের জন্য ডিসপেন্স করে, ইউজ করে, এবং সরকারকে সে বারবার মনে করিয়ে দেয় যে এই শব্দটা ডিফাইন করা দরকার, এই শব্দটা ঠিক হয় নাই, এই শব্দ দ্বারা তোমরা যা বোঝাচ্ছ জাস্টিস সেটা বোঝে না, ইনসাফ এটা বোঝে না। এই জন্য সময়ের সাথে সাথে হচ্ছে আইনগুলো অ্যাপ্লিকেশনে গিয়ে এটা পরিষ্কার হয়। এটা হাইপোথেটিকলি পরিষ্কার করা যায় না, কারণ মানুষের জীবন নাটকের থেকে নাটকীয়। এটা প্রত্যেক দিন এক একজনের জীবন এক এক ভাবে আসবে। তখন জাজকে বসে বেঞ্চে চিন্তা করতে হবে যে এটার মাধ্যমে ইনসাফটা আমি কিভাবে কায়েম করবো। এই জন্য হচ্ছে একটা সিম্পল ক্লোজ করে দেওয়া দরকার যে এই আইনের প্রভিশনের মধ্য দিয়ে কারো ফান্ডামেন্টাল রাইটস যেন ব্রিচ না হয়, কারো প্রতি বেআইনি আনজাস্ট
আনফেয়ার কোনো আচরণ যেন রাষ্ট্র চাপিয়ে না দেয়, এরকম সিম্পল একটা ক্লোজ দিয়ে দিতে হবে। তখন যেটা হবে, বাকি যত কিছুর এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশন আপনারা এক্সপেক্ট করছেন, যেটা ফিজিবিলি দেওয়া সম্ভব না, ওই ক্লজটা তখন আমার অধিকারকে ডিফেন্ড করবে। যখন আর একটা ক্লোজ আমাকে 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 জেলে পাঠানোর জন্য বলবে, তখন আমি ডিসক্লেম করবো ওই ক্লোজটি, ওটাকে দিয়ে ডিফেন্ড করবো যে এই ক্লোজ বলছে যে আইন দিয়ে তো বেইনসাফি করতে পারবো না, আমরা জুলুম করতে পারবো না। অতএব এখন যেটা করার চেষ্টা করা হচ্ছে জুলুম করা হচ্ছে। যেমন আজকে লিডার ভাই যেটা বললেন, ওখানে 4 নম্বর পয়েন্টে যেটা বলেছেন যে যারা ধরেন জুয়া যেসব দেশে বৈধ, তো এই জুয়া যারা খেলে তাদের অনলাইনে খেলতে তো অ্যাপস তৈরি করে দিতে হয়। এখন কোন বাংলাদেশি এন্টারপ্রেনিয়র, একটা ইয়াং ছেলে মেয়ে এই অ্যাপসটা তৈরি করে দিল, জুয়ার একটা অ্যাপ তৈরি করে দিল লাস ভেগাসের জন্য, কোন কোম্পানির জন্য। এখন এই আইনে কি আমি তাকে জুয়া খেলতে উৎসাহিত করা হচ্ছে, যেহেতু জুয়া নিষিদ্ধ, তাহলে কি ওই ছেলেটা অথবা ওই মেয়েটাকে কি আমি এখন আইনের আওতায় নিয়ে আসবো, তাকে আমি জেলে নেবো? এই প্রশ্নটা এখানে আসছে না, এটা আনার সুযোগ নেই তো। কারণ সে বাংলাদেশের অথবা বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের সমাজের জন্য জুয়াকে সে প্রমোট করছে না। এই জুয়াটা প্রমোট করা হচ্ছে এমন একটা জায়গায় জন্য একটা অ্যাপস তৈরি করে দিয়েছেন, এবং এটাই একটা টেকনিক্যাল জায়গা, এটা একেবারে একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। আপনি একটা ছুরি বানাই দিতে পারবেন কিনা? এখন ছুরির কোম্পানিগুলোকে সবগুলো যদি ব্যান করে দেন, বিকজ গতকালকে অমুক কোম্পানির একটা ছুরি ব্যবহার করে একজন নাগরিককে হত্যা করা হয়েছে, তাহলে কি অমুক কোম্পানিটাকে আমি ব্যান করে দেবো, আইনের আওতায় নিয়ে আসবো, তুমি ছুরি কেন বানাইলা? এটা তো হইতে পারে না। ডাক্তার হাসপাতালে যতগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তার প্রত্যেকটা দিয়ে ক্রাইম করা সম্ভব, তার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি চুরি ডাকাতি চিন্তাই করতে পারবেন, তাহলে ওইটাকে আমি ব্যান করে দেবো কিনা? এই জন্য বলছে হচ্ছে গুড ফেইথে যে কাজটা করবে এরকম একটা কমিশন যোগ করা দরকার, যে এরকম একটা কাজ যিনি করেছেন এই গুড ফেইথ, যিনি এই দেশের নাগরিককে ক্ষতি করতে চান নাই, তাকে এই আইন থেকে এক্সেপ্ট করতে হবে, সে যেন জুলুমের শিকার না হয়। ফাইনালি হচ্ছে যেটা আমি বারবার বলছিলাম, যে এই ধরনের একটা প্রতিষ্ঠান, এই যে এজেন্সির কথা যেটা বলা হচ্ছে, এটা আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়া উচিত না। বরং আমি ইংল্যান্ডে দেখেছি আপনার কোয়াঙ্গো টাইপের প্রতিষ্ঠান আছে, ইউরোপে আছে, রাষ্ট্রের টাকায় ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, স্বাধীন সংগঠন, কিন্তু রাষ্ট্র ফান্ড করে, কিন্তু রাষ্ট্র তার কাজে ইন্টারফেয়ার করতে পারবে না। যেমন ধরেন বাংলাদেশে খুব কাছাকাছি যদি বলি, তাহলে ক্যাবকে বলতে পারবেন, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, যেটা এটা বাংলাদেশ সরকারের এখানে ইনভলভমেন্ট আছে, সে এখানে টপ অফিসিয়াল দেয়, ফান্ডিং করে, খরচপাতি দেয়, কিন্তু তারা মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এইরকম স্বাধীন সংগঠন করে দিতে হবে এই সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সকে ওভারসি করবার জন্য, যারা রাষ্ট্র ফান্ডিং করবে, কিন্তু সংগঠনটা হবে নাগরিক সমাজ, নাগরিকরা ঠিক করবেন। বিশেষ করে পার্টিকুলারলি যারা ভিকটিম আছেন, এই যে আজকে ভিকটিম ম্যাটারের কথা বলছেন, ভিকটিমরা এক্সপার্টরা মিলে, সিভিল সোসাইটি, নাগরিক সমাজ মিলে সিদ্ধান্ত নেবেন যে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.